আসসালামু আলাইকুম। সারা বিশ্বের নজর আজকে ইরানের দিকে, ইরানের রাজধানী তেহরানের দিকে। ইরানের রাজধানী তেহরানে আয়াতুল্লাহ আলী খামিনির জানাজা অনুষ্ঠানে সারা বিশ্বের লিডাররা সমবেত হয়েছে আজকে ইরানে। শুধুমাত্র মুসলিম বিশ্বের নেতারা নয়, মুসলিম বিশ্বের বাইরেও বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রীয় প্রতিনিধি দল উপস্থিত হয়েছে ইরানে। আজকে আয়াতুল্লাহ আলী খামিনির জানাজা এবং এই জানাজাকে কেন্দ্র করে একটা নতুন শক্তি ইরানের উদ্বোধন নিয়ে আলোচনা করব। মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা গণমাধ্যম বারবার বছরের পর বছর ধরে প্রমাণ করতে চেয়েছিল ইসলামিক রিপাবলিক অফ ইরান বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর একটা দেশ এবং ইরানের ইসলামী নেতারা জালিম স্বৈরশাসক। কিন্তু আজকে পরিপূর্ণ একটা ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় চীন, রাশিয়া থেকে শুরু করে মিয়ানমার, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের প্রতিনিধিরা উপস্থিত হয়েছে। সারা বিশ্বের মানুষ আজকে ইরানের পাশে, ইরানি নেতাদের পাশে, ইরানের নিহত নেতার প্রতি সহমর্মিতা জানাচ্ছে। ঠিক এই সময় কি অবস্থায় আছে নেতানিয়াহু, কি অবস্থায় আছে ইসরায়েল, সারা বিশ্ব থেকে বিচ্ছিন্ন। গতকাল তুরস্কের সিএনএন তুর্ক চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, ইসরায়েল এমন একটি দেশ যার বিরুদ্ধে আমেরিকার প্রতিটি বিশ্ববিদ্যালয়ে আন্দোলন হয়েছে, সারা বিশ্ব জুড়ে আন্দোলন হয়েছে রাজপথে। বিশ্বের সবাই ভাবছে ইসরায়েলের কারণে আজকে শুধু মধ্যপ্রাচ্য নয়, সারা বিশ্বের শান্তি হুমকির মুখে। এই অবস্থায় এই যুদ্ধের মাধ্যমে আমেরিকা চেয়েছিল ইরানের সরকার পতন করতে, ইরানের ইমেজ নষ্ট করতে। কিন্তু কার ইমেজ নষ্ট হলো? যুদ্ধ শেষে শত ক্ষয়ক্ষতি সত্ত্বেও কোন দেশ বিজয়ী হিসেবে মানুষের হৃদয়ের সিংহাসনে আসীন হতে পেরেছে? কোন দেশকে বিজয়ী মনে করবেন? আপনারা কমেন্টে জানাতে পারেন। আমরা আজকে আয়াতুল্লাহ আলী খামিনির জানাজার অনুষ্ঠানের দুর্লভ কিছু চিত্র দেখাবো আপনাদেরকে। প্রথমেই দেখাতে চাই একটা ছোট্ট ডকুমেন্টারি। مثلی لا بالایتی من آدمی نیستم که بالایایی میمانم همینجا میجنگم تا کشته انا لله و انا الیه راجعون. روح بلند پیشوای ملت بزرگ ایران به ملکوت اعلا پیوست. بس تمام شد. شما رو دوست داریم، براتون دعا میکنیم. خدا من انشالله شما رو حفظ کنه. السلام علیکم و رحمت الله و برکاته. خداحافظ آقایون و خانم। পুরো তেহরান এবং পুরো ইরান আজকে খামেনির শোকে শোকগ্রস্ত। ইরানের জনতা তাদের শক্তি দেখিয়েছে রাজপথে। পুরোটা যুদ্ধের সময় মানুষ রাজপথে ছিল, দিন এবং রাত লাগাতার। ইরানের এই সরকারকে জনবিচ্ছিন্ন স্বৈরাচারী সরকার হিসেবে প্রমাণ করতে পারেনি আমেরিকা। এখন সারা বিশ্বের মানুষ সম্মান জানাচ্ছে ইরানের নিহত ধর্মীয় নেতাকে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন তুরস্ক থেকে প্রচারিত তুর্কিয়েপিডিয়া নিউজের লাইভ। আজকের লাইভের আমাদের বিশেষ নিউজ ইরানের শহীদ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা অনুষ্ঠান। ইরানের রাষ্ট্রীয় একটি টেলিভিশন চ্যানেল থেকে ইংরেজিতে আমরা এই অনুষ্ঠানের একটু অংশ দেখাচ্ছি। Begun the first day of funeral ceremonies for martyred leader of the Islamic Revolution Ayatollah Sayyid Ali Khamenei, with foreign dignitaries and religious figures paying tribute in Tehran. The body of Ayatollah Khamenei, along with those of his martyred family members, was transferred to Tehran's Grand Musalla. It was placed in the main prayer hall ahead of a two-day public farewell ceremony. According to Iran's foreign ministry, nearly 100 countries have sent official delegations or প্রায় 100টি দেশ থেকে অফিসিয়াল প্রতিনিধি এসেছে। পাকিস্তান থেকে পাকিস্তানের সেনাপ্রধান এসেছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী এসেছে, পাকিস্তানের সংসদের স্পিকার এসেছে। বাংলাদেশ থেকে বাংলাদেশের সংসদের স্পিকার যোগ দিয়েছেন। বাংলাদেশের প্রধান বিরোধী দল জামাত ইসলামীর নেতারা রয়েছেন, এনসিপির নেতারা রয়েছেন। এছাড়াও আরো অন্যান্য সরকারি অফিসাররা রয়েছেন। এছাড়া রাশিয়ার সাবেক প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ রয়েছেন, চীনের ডেপুটি প্রেসিডেন্ট রয়েছেন, তুরস্কের ডেপুটি প্রেসিডেন্ট রয়েছেন। অনেক দেশের প্রতিনিধি এসেছেন। আমরা কিছু কিছু ছবি আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। prominent figures to attend the funeral ceremonies.
The ministry said the guests include at least 8 presidents or prime ministers, parliamentary speakers from 12 countries, foreign ministers and special envoys from numerous countries. Religious scholars and cultural figures from Indonesia and Afghanistan were among the first foreign guests to pay their respects. Representatives of Iran's recognized religious minorities also attended the ceremony. Ayatollah Khamenei and a number of his family members. এবং উল্লেখযোগ্য বিষয় হলো এই অনুষ্ঠানে আফগানিস্তান থেকে একটা প্রতিনিধি দল যুক্ত হয়েছেন। আফগান সরকারের পক্ষ থেকে তারা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা অনুষ্ঠানে এসেছেন। তুরস্কের ভাইস প্রেসিডেন্ট ইলমাদ জেভজেজ তিনি উপস্থিত ছিলেন আজকের এই অনুষ্ঠানে এবং তারপর তুরস্কের ভাইস প্রেসিডেন্ট কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে এবং এই সময় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুদ্ধের সময় তুরস্কের সহযোগিতার প্রশংসা করে পেজেশকিয়ান বলেন ইসলামী দেশগুলোর পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই এই অঞ্চলে স্থিতিশীলতা ও উন্নয়ন আনা সম্ভব। তুরস্ক কি সহযোগিতা করেছে ইরানকে, কিভাবে করেছে তার আমরা কিচ্ছু জানি না, কিন্তু ইরানের প্রেসিডেন্ট তুরস্কের সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়েছেন। এতটুকু সংবাদ আমরা দিলাম। অন্যদিকে ইরানি জাতির শোকের প্রতি সমবেদনা জানিয়ে জেভদেদ ইলমাজ বলেন পুরো বিশ্ব ইরানের এই ঘুরে দাঁড়ানোর সক্ষমতাকে দেখেছে, অবলোকন করেছে। এছাড়া তুরস্ক ইরান সম্পর্ককে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন ইরানের ভাইস প্রেসিডেন্ট। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানে শুধু তুরস্ক নয় অনেক দেশের রাষ্ট্রীয় প্রতিনিধি দল উপস্থিত হয়েছেন। আমরা কিছু কিছু ছবি আপনাদেরকে দেখাবো। এই মুহূর্তে আপনারা দেখছেন বাংলাদেশ সংসদের স্পিকার হাফিজ আহমেদের সাথে বাংলাদেশ প্রতিনিধি দল সম্মান জানাচ্ছেন। বিসমিল্লাহির রহমানির রহিম মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি। প্রিয় দর্শক, মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে কোনো প্রতিনিধি আসবে কিনা এইরকম একটা আশঙ্কা ছিল, কিন্তু শেষ পর্যন্ত সৌদি আরবের ডেপুটি প্রতিরক্ষা মন্ত্রী এসেছেন, সৌদি আরবের সংসদের স্পিকার এসেছেন, কাতারের প্রতিনিধি দল এসেছেন, অনেকগুলো আরব দেশ থেকে প্রতিনিধি দল এসেছেন। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। আপনারা দেখছিলেন কাতারের সংসদের স্পিকারকে। শুধুমাত্র মুসলিম দেশ নয়, অমুসলিম দেশগুলো থেকেও ব্যাপক প্রতিনিধি দল এসেছেন। বাংলায় একটা কবিতা রয়েছে, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। কোরআনের সুরে সুরে কারো বিদায় হয়, আমরা দেখতে চাই নেতানিয়াহুর বিদায়টা কেমন হয়, কিভাবে হয়। একদিন সবাইকে যেতে হবে, কার বিদায় কেমন হয় দেখার বিষয় রয়েছে। এই মুহূর্তে যাদেরকে দেখছেন তারা হলো ইরান যুদ্ধের আগে আরেকটা যুদ্ধ হয়েছিল, গাজা যুদ্ধ। সেই গাজা যুদ্ধের যারা পরিচালনা করেছিল হামাসের লিডাররা যোগ দিয়েছে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা অনুষ্ঠানে। প্রিয় দর্শক, ফিলিস্তিন থেকে কয়েকটি গ্রুপ এসেছে, ফিলিস্তিনি আলেমদের স্কলারদের একটি গ্রুপ এসেছে, হামাসের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল এসেছে, ইসলামিক জিহাদের পক্ষ থেকে প্রতিনিধি দল এসেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون।
সৌদি আরব থেকে কেউ আসেনি, এটা ভুল কথা। সৌদি আরব থেকেও যুক্ত হয়েছে এই জানাজা অনুষ্ঠানে। جنتي صدق الله এখানে দৃশ্যত একটা গুরুত্বপূর্ণ বিষয় যে চীন থেকে প্রতিনিধি দল এসেছে, রাশিয়া থেকে প্রতিনিধি দল এসেছে, মিয়ানমার, শ্রীলঙ্কা, ইয়েমেন, বলতে গেলে 100টা দেশ থেকে প্রতিনিধি দল এসেছে এবং তারা সবাই ইরানের এই নেতার প্রতি তাদের ভালোবাসা, তাদের সহানুভূতি জানিয়েছে। আজকে আরেকটা গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সেই সংবাদটি দিয়েছে মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস। নিউ ইয়র্ক টাইমস বলেছে খামেনির হত্যাকাণ্ডে আমেরিকা নয়, ইসরায়েল জড়িত ছিল। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ইরানের সমরাস্ত্র, ইরানের সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। আমেরিকার টার্গেট ছিল ইরানের সামরিক শক্তি খর্ব করা, কিন্তু ইসরায়েলের টার্গেট এটা ছিল না। ইসরায়েল মনে করত ইরানি লিডারদেরকে শেষ করে দিতে পারলেই ইরানের ইসলামী বিপ্লবকে শেষ করে দিতে পারবে, এবং সে কারণে যুদ্ধের প্রথম প্রহরেই দফায় দফায় আয়াতুল্লাহ আলী খামেনির বাসভবনে হামলা চালানো হয়। সেখানে আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন, ওনার মেয়ে নিহত হয়েছে, মেয়ের জামাই নিহত হয়েছে, নাতনি নিহত হয়েছে, এবং ওনার ছেলে বর্তমান সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ মুস্তফা খামেনি গুরুতর আহত হয়েছে। আজকের জানাজায় সারা বিশ্বের এতগুলো দেশের মানুষ থাকলেও আয়াতুল্লাহ আলী, আয়াতুল্লাহ মুস্তফা খামেনি উপস্থিত থাকতে পারেননি। তিনি আড়াল থেকে উপস্থিত আছেন, কোথায় আছেন আমরা কেউ জানি না। আজকে ইরানের সকল ধর্মীয় এবং প্রশাসনিক মিলিটারি অফিসাররা এখানে উপস্থিত ছিল। যুদ্ধের পর যারা আত্মগোপনে ছিল এইরকম অনেক অফিসারদেরকেও আজকে এই অনুষ্ঠানে দেখা গিয়েছে। শুধু একজন ব্যক্তিকে দেখা যায়নি, সেটি হলো আয়াতুল্লাহ মুস্তফা খামেনি। বিষয়টা কতটা দুঃখের যে নিজের বাবার জানাজায় উপস্থিত হতে পারছেন না। এটা ইরানের একটা কৌশল, কারণ ইসরায়েলের চক্রান্ত বন্ধ হয়ে যায়নি। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, নিউ ইয়র্ক টাইমস পত্রিকা বলছে যখন ইরান আমেরিকার সাথে কোনো আলোচনায় এগিয়ে নিতে চেয়েছে, যতবারই চেয়েছে ততবারই বাধা দিয়েছে ইসরায়েল, এমনকি আলোচকদেরকে টার্গেট করে করে হত্যা করেছে। প্রধান আলোচক ছিল ইরানের সিকিউরিটি কাউন্সিলের প্রধান আলী লারিজানি। আমেরিকা যেন ইরানের সাথে কোনো চুক্তি না করতে পারে সেজন্য আলী লারিজানিকে টার্গেট করে হত্যা করা হয়েছে। শুধু আলী লারিজানি নয়, ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী, বয়োজ্যেষ্ঠ নেতা কামাল খারিজি, তাকেও হামলা করে হত্যা করা হয়েছে। শুধু তাই নয়, সর্বশেষ সুইজারল্যান্ডের অনুষ্ঠানে যোগ দিতে যাওয়া ইরানের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং ইরানের সংসদের স্পিকার গালিবাফকে হত্যার জন্য একটা চক্রান্ত করেছিল ইসরায়েল। এটা জেনে গিয়েছিল সিআইএ, মার্কিন গোয়েন্দা সংস্থা, এবং পরবর্তীতে কিংবা অন্য কোনো দেশের মাধ্যমে আমেরিকার গোয়েন্দা, আমেরিকান সরকার ইরানকে জানিয়ে দেয় তারা যেন ভিন্ন পথে সুইজারল্যান্ডে আসে এবং তারা যেন প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেয়। পরবর্তীতে পাকিস্তানি ফাইটার জেট এসকর্ট করে ইরানের রাষ্ট্রীয় প্রতিনিধি দলকে নিয়ে গিয়েছিল সুইজারল্যান্ডে। সে কারণে এখনো ইরানের টপ লিডারশিপ ইসরায়েলি হামলার আশঙ্কা রয়েছে, যে কারণে আজকের অনুষ্ঠানে আয়াতুল্লাহ মুস্তফা খামেনি উপস্থিত হতে পারেনি। হামাসের প্রতিনিধি দল এসেছেন কিনা আমরা ছবি দেখিয়েছি, হামাসের প্রতিনিধি দল এসেছে এবং অনেকগুলো প্রতিনিধি দল এসেছে, তবে জর্ডান এবং আরব আমিরাত থেকে কেউ এসেছে এরকম তথ্য আমরা পাইনি। ভারত থেকে একটি প্রতিনিধি দল উপস্থিত হয়েছে আজকের এই জানাজায়। ভারতের মুসলিম লিডারদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এসেছে। আপনারা দেখছেন হামাসের প্রতিনিধি দল উপস্থিত হয়েছে এই জানাজা অনুষ্ঠানে। এই মুহূর্তে দেখছেন চীনের প্রতিনিধি দল। فادخلي في عبادي وادخلي جنتي صدق الله। শুধুমাত্র একটা নিছক জানাজা অনুষ্ঠান নয়, এই অনুষ্ঠানটি যেন ইসলামী ঐতিহ্যের, ইসলামী সংস্কৃতির, ইসলামী কালচারের একটা দাওয়াতি অনুষ্ঠান হয়ে গিয়েছে। সারা বিশ্বের মানুষের সামনে ইরান উপস্থাপনা করছে ইসলামী লিডারদের জানাজা অনুষ্ঠান কেমন হয়। এই যুদ্ধের শুরুতে আমেরিকা ইসরায়েলের তিনটি
প্ল্যান ছিল ইরানের রেজিম চেঞ্জ করা। আমেরিকা কি পেরেছে? ইরানের সরকার পরিবর্তন করতে পারেনি। একটি টার্গেট ছিল ইরানের পারমাণবিক প্রকল্প ধ্বংস করে দেয়া। আমেরিকা কি পেরেছে? পারেনি। এবং আরেকটি টার্গেট ছিল ইরানকে পরিপূর্ণরূপে ধ্বংস করে দেওয়া, অর্থনীতি ধ্বংস করে দেওয়া, সেটিও পারেনি। তাহলে এই যুদ্ধে বিজয়ী কে, ইসরায়েল নাকি ইরান? কমেন্টে জানাতে পারেন। প্রিয় দর্শক, আপনাদের বেশ কিছু প্রশ্ন এসেছে। একজন প্রশ্ন করেছেন হামাসের প্রতিনিধি দল এসেছে কিনা। আমরা বলেছি ফিলিস্তিন থেকে অনেকগুলো প্রতিনিধি দল এসেছে। সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং জর্ডান থেকে কোনো প্রতিনিধি দল এসেছে এই ধরনের কোনো সংবাদ আমরা এখনো পাইনি। প্রিয় দর্শক, আজকের এই জানাজায় সবচেয়ে বেশি ডেলিগেশন দেখা গিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী, পাকিস্তানের সংসদের স্পিকার এবং পাকিস্তানের সেনাপ্রধান সহ অনেক বড় একটি ডেলিগেশন টিম এসেছে। এবং এই যুদ্ধের মাধ্যমে ইরানকে যুদ্ধ থেকে বের করে আনার জন্য পাকিস্তান যে অনবদ্য ভূমিকা রেখেছে, পাকিস্তানের দফায় দফায় সফর করেছেন ইরানের প্রেসিডেন্ট, আলোচনা চলাকালে, আলোচনা শেষ হওয়ার পরেও। এবং ধারণা করা যায় এই যুদ্ধের মাধ্যমে কয়েকটি নতুন ঘটনা ঘটতে যাচ্ছে। এক নাম্বার, হরমুজ প্রণালীকে কেন্দ্র করে একটা বিশ্ব শক্তি হিসেবে ইরানের উত্থান ঘটতে যাচ্ছে। হরমুজ প্রণালীর উপর পূর্ণ নিয়ন্ত্রণ ধরে রেখেছে ইরান। আমেরিকা যতই চেষ্টা করুক, ইরান কোনোভাবেই হরমুজ প্রণালীর উপর নিয়ন্ত্রণ ছাড়বে না বলে সাফ জানিয়ে দিয়েছে। অন্যদিকে ইরানের উপর যে দশকের পর দশক অবরোধ ছিল, এই অবরোধকে ইরান গুড়িয়ে দিয়েছে। শান্তি চুক্তির মাধ্যমে ইরানি তেলের উপর অবরোধ তুলে নিয়েছে এবং ইরান অবাধে তেল বিক্রি করছে। ইরান তেল বিক্রির মাধ্যমেই বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করছে এবং আমেরিকার কাছে যেই টাকাগুলো জব্দ ছিল সেগুলো বের করার চেষ্টা করছে। তার চেয়েও বড় সংবাদ, প্রতিবেশী দুটি শক্তিশালী মুসলিম দেশ ইরান এবং পাকিস্তান খুব ঘনিষ্ঠ হচ্ছে এবং সেই সাথে ইরানের সাথে তুরস্কের সম্পর্ক আরো সুদৃঢ় হচ্ছে। এবং এই বিষয়টি নিয়ে আশঙ্কা করছে অখণ্ড ভারতের স্বপ্নদ্রষ্টা ভারতীয়রা। শুধু তাই নয়, আফগানিস্তানও আজকে জানাজায় উপস্থিত হয়েছে। গত 20 বছর পাকিস্তানের সাথে ইরানের অনেক ধরনের দ্বন্দ্ব ছিল, তুরস্কের সাথে ইরানের নানা বিরোধ ছিল, আফগানিস্তানের সাথে বিশেষ করে তালেবান সরকারের সাথে ইরানের বিরোধ ছিল। এই সব বিরোধ ভুলে সবাই একসাথে হচ্ছে। একদিকে ইরান শক্তিশালী হচ্ছে, অন্যদিকে মুসলিম বিশ্ব শক্তিশালী হচ্ছে। যে কারণেই কলকাতার হকার সাংবাদিক ময়ূক রঞ্জন বলছে, বাংলাদেশেও খোরাসানিরা চলে এসেছে, আফগানিস্তানেও খোরাসানিরা চলে এসেছে। আফগানিস্তান, পাকিস্তান, ইরান সবাই মিলে ভারতকে চতুর্দিক থেকে ঘিরে ধরছে। আমরা কাউকে ঘিরে ধরতে চাই না, আমরা চাই আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের দিকে কেউ যেন আঙ্গুল তুলে না তাকায়। যারা আইফোনে, আপনারা ইতিমধ্যে হয়তো অনেকে ভিডিওটি দেখেছেন, নরেন্দ্র মোদীর দল বিজেপির এক নেতা আইফোনকে জিজ্ঞেস করছে আসসালামু আলাইকুম, আইফোন বলছে ওয়ালাইকুম আসসালাম, বলছে জয় শ্রীরাম, আইফোন জবাব দিচ্ছে না, বলছে আইফোন হলো জিহাদি ফোন, আইফোন তো মুসলমান ফোন, আইফোন সালামের জবাব দেয়, জয় শ্রীরামের জবাব দেয় না। এই ধরনের মূর্খ লোকদের চিন্তায় আমাদের কিছু যায় আসে না। আগামী দিনে মুসলিম বিশ্বকে নিজেদের মধ্যে সম্পর্ক আরো দৃঢ় করতে হবে, ইস্পাত কঠিন সম্পর্ক করতে হবে। ইরানের মতো আক্রমণের শিকার যেন আর কোন মুসলিম দেশ না হয়, সেজন্য নিজেদের এয়ার ডিফেন্স, নিজেদের ফাইটার জেট প্রকল্পে সবাই টেকনোলজি ট্রান্সফারের মাধ্যমে, লাইসেন্স শেয়ারিং এর মাধ্যমে জয়েন্ট প্রোডাকশনে যেতে হবে। এবং একটা মুসলিম দেশকে কেউ হুমকি দিলে সবাই একসাথে হতে হবে। একটা মুসলিম নেটো দরকার। নেটোর শীর্ষ সম্মেলন হতে চলেছে তুরস্কের রাজধানী আঙ্কারায়, কিন্তু সেখানে তুরস্ক উদ্বোধন করতে যাচ্ছে তুরস্কের 3 বাহিনীর জন্য তৈরি করা নতুন সামরিক সদর দপ্তর, তুর্কিশ পেন্টাগন, যার নাম আই ইলদিজ। সেটা নিয়ে আমরা আরেকদিন আরো বিস্তারিত জানাবো। জানাজার নামাজের এই অনুষ্ঠানটি প্রায় 1 সপ্তাহ ধরে হবে, ধাপে ধাপে। অন্তত প্রথম 2 দিন বিভিন্ন দেশের মানুষরা সম্মান জানাবে এবং ইরানের শিয়া মুসলমানদের কালচার অনুযায়ী এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে, কয়েকটি শহরে অনুষ্ঠিত হবে
এখানে ইরানের পাশাপাশি ইরাকের সীমান্ত থেকে বিপুল পরিমাণ মানুষ উপস্থিত হবে। জানাজার অবশ্যই শুরু অনুষ্ঠানটি থেকে যখন শেষ হবে পর্যন্ত আমরা দেখছেন, তুর্কিপিডিয়া জানছেন। টেলিগ্রামে এবং তুর্কিপিডিয়া অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দিবেন। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।